নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি ইরান যুদ্ধের ব্যাপারে একটা বড় ঘোষণা করেছেন যে যুদ্ধ এখন থামছে না, যুদ্ধ চলতে থাকবে আনটিল নির্দিষ্ট অবজেক্টিভ বলে দিয়েছে, এটা যতক্ষণ না অ্যাচিভ হচ্ছে। এবার এই ব্যাপারটা অত্যন্ত ইম্পর্টেন্ট হয়ে যায় ভারতের জন্য, কারণ ইরান যুদ্ধ যতদিন না পুরোপুরি মিটবে ততদিন স্ট্রেট অফ হরমুজ ঠিকভাবে খুলবে না, আর স্ট্রেট অফ হরমুজ যতদিন না ঠিকভাবে খুলবে ততদিন ভারতবর্ষের গ্যাসের চাহিদা, ক্রুড অয়েলের চাহিদা, পেট্রোল, ডিজেল, এই সমস্ত কিছু ঝামেলা থেকেই যাবে, যেটা নিয়ে জাস্ট গত পরশুদিন প্রধানমন্ত্রীও দেশের উদ্দেশ্যে একটা আহ্বান জানিয়েছিলেন। কাজেই এই টপিকটা আমাদের প্রত্যেকের খুব ভালো করে বুঝে নিতে হবে, পড়াশোনার জন্যেও এবং পড়াশোনার বাইরেও নিজেদের জীবন, নিজেদের দেশের ওপর কি ইম্প্যাক্ট আসতে চলেছে তার জন্য। তো চলুন একে একে শুরু করা যাক। দেখুন, একেবারে গতকালকের অ্যানাউন্সমেন্ট এটা, এবং সমস্ত বড় বড় প্ল্যাটফর্মে এটাকে নিউজ করা হয়েছে যে ইরান ওয়ার নট ওভার, ইউরেনিয়াম মাস্ট বি রিমুভড নেতানিয়াহু। একটা জিনিস আপনাকে বুঝতে হবে কি, যেটা আমরা ধরুন অনেকদিন ধরেই আলোচনা করি, যে যুদ্ধটা তো করছে আমেরিকা এবং ইরান, কিন্তু আমেরিকাকে চালাচ্ছে কে? অ্যাকচুয়ালি ইসরায়েল দেশটা ওইটুকু সাইজে ছোট, কিন্তু ওই আমেরিকাকে চালাচ্ছে। কি করে চালাচ্ছে? আমি আপনাদের বলেছিলাম যে আমেরিকায় যে ইসরায়েলি লবি আছে, বড় বড় শিল্পপতিদের, বড় বড় থিঙ্ক ট্যাঙ্কের সিনিয়র যারা প্রভাবশালী ব্যক্তি, তারা সবাই ইহুদি এবং ইসরায়েলি। তারাই কার্যত গোটা আমেরিকার কোর, তারাই কন্ট্রোল করে আমেরিকাকে। এবং আমি আপনাকে এটাও বলেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প আজ পর্যন্ত আমেরিকার ইতিহাসে সব থেকে বেশি প্রো ইসরায়েলি প্রেসিডেন্ট। তো উনি ইসরায়েলের জন্য যে কোনো কিছু করতে পারেন, এবং ব্যক্তিগত জীবন আমাদের দেখা উচিত না, তবু আমরা যদি ব্যক্তিগত সম্পর্কের দিকে দেখি, ডোনাল্ড ট্রাম্পের সব থেকে চর্চিত সন্তান ইভাঙ্কা ট্রাম্প, তিনি কিন্তু বিয়ে করেছেন একজন ইহুদিকে, জারেড কুশনার। তো ডোনাল্ড ট্রাম্পের জামাই, যে পাকিস্তানে ইসলামাবাদ টকে ইরানের সঙ্গে নেগোসিয়েট করতে এসেছিল, সে নিজে একজন ইহুদি এবং ইসরায়েলি। এবং ডোনাল্ড ট্রাম্প নিজে বলেছেন যে আমার মেয়ে ধর্মান্তরিত হয়েছে, সে এখন ইহুদিদের যে রিলিজিয়ান জুডাইজম সেটা ফলো করে। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য। তার মানে কেন আমি কথাগুলো বলছি? ইহুদিদের ইম্প্যাক্ট ব্যক্তি ডোনাল্ড ট্রাম্পের ওপর, এবং ইসরায়েলের ইম্প্যাক্ট পুরো আমেরিকার সরকারের ওপর কতটা গভীর সেটা আমরা বুঝতে পারছি। সে কারণে আমি বোধহয় একটা দিন বলেছিলাম যে পাকিস্তানের ইসলামাবাদ পিসটক কেন ফেল করবে, তার অন্যতম কারণ যতক্ষণ না ইসরায়েল অফিসিয়ালি আলোচনায় আসছে, যতক্ষণ না ইসরায়েল বলবে যে চলো যুদ্ধ ওভার, ততক্ষণ আমেরিকাও এই যুদ্ধ থামাতে পারবে না। কারণ আলটিমেটলি পর্দার পিছনে থেকে সমস্ত কলকাঠিটা নাড়ছে ইসরায়েল, এবং আলটিমেটলি ইসরায়েলের আদর্শগত শত্রু হচ্ছে ইরান, ইরানের আদর্শগত শত্রু হচ্ছে ইসরায়েল, রাইট? তো সেই জায়গায় দাঁড়িয়ে ইসরায়েলের প্রাইম মিনিস্টারের বক্তব্য অত্যন্ত ইম্পর্টেন্ট হয়ে যায়, ডোনাল্ড ট্রাম্পের থেকেও বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। আর সে যখন বলছে যে ইরান যুদ্ধ ততক্ষণ থামবে না যতক্ষণ না ইউরেনিয়ামকে পুরোপুরি রিমুভ করা হবে, মানে ইসরায়েল একটা কথা জানে যে ইরানের হাতে যেদিন নিউক্লিয়ার উইপেন আসবে, পরের দিন থেকে ইসরায়েলের অস্তিত্ব বিপদে পড়ে যাবে, কারণ ইরান যে কোনো সময় ইসরায়েলকে নিউক্লিয়ার উইপেন দিয়ে অ্যাটাক করতে পারে। কাজেই ইসরায়েলের অস্তিত্ব বাঁচানোর জন্য ইরানের কাছে কোনো রকম ইউরেনিয়াম না থাকাটা খুব জরুরি। আর সেই জন্য ইসরায়েল ততক্ষণ যুদ্ধ থামাবে না যতক্ষণ না ইরানের কাছ থেকে সমস্ত নিউক্লিয়ার নিয়ে নেওয়া হচ্ছে। ইকোনমিক টাইমসের হেডলাইন আমি আপনাকে দেখিয়ে দিলাম। এইবার এইখানে দেখবেন যে পরিষ্কার যেটা বলা হচ্ছে, there is still enrichment sites that have to be dismantled, Netanyahu said in an excerpt of an interview.
তাহলে একটা ইন্টারভিউতে পরিষ্কার নেতানিয়াহু বলছেন যে ইরানে এখনো এনরিচমেন্ট সাইট আছে যেগুলোকেও ডিসম্যান্টেল করতে হবে, তারপর যুদ্ধ থামবে। ভবিষ্যতের জন্য বিপদের 1% সম্ভাবনাও ইসরায়েল রেখে দিতে চাইছে না। বোঝা গেল? তাহলে যুদ্ধ থামেনি, যুদ্ধ চলবে। জাস্ট সিজ ফায়ারের ফলে যুদ্ধের যে ডেলি বিধ্বংসী রূপ সেইটা আপাতত আমরা দেখছি ধামাচাপা, এবং সেই জন্য আমরা হয়তো অনেকে ভাবছি যুদ্ধ থেমে গেছে, তা একেবারেই নয়। একটা নেগোসিয়েশন চলছে, একটা সমঝোতায় আসার চেষ্টা চলছে, সমঝোতায় এখনো পর্যন্ত আসা যায়নি। ক্লিয়ার? এবার স্ট্রেট অফ হরমুজের কি অবস্থা? এটা তো গেল যুদ্ধের ব্যাপার। আমাদের যুদ্ধের থেকেও বেশি নজর স্ট্রেট অফ হরমুজে, যেখানে আমাদের স্বার্থ জড়িয়ে আছে। ইরান বলছে, ইরান ফর্মালাইজেস হরমুজ টোল প্রসেস, হাউ হুইচ নেশনস উইল গেট পারমিটস। ইরান বলছে যে আমরা পুরো অফিসিয়ালি স্ট্রাকচার বানিয়ে ফেলেছি, যে এখান দিয়ে আমরা জাহাজ পাস হতে দেব, কারা পাস করতে পারবে, পারমিট কি করে পাবে, কত টাকা টোল দিতে হবে। তো ইরান বলছে সব ডান। ওদিকে আপনি কি ভাবছেন? বাবা, তাহলে ইরানকে টোল দিয়ে আমরা আমাদের জাহাজ বের করে আনবো, বা পৃথিবীর বাকি সমস্ত দেশ তাদের জাহাজ বের করে আনবে। আপনার মনে আছে? এই জন্য জিওপলিটিক্স ডেইলি নজর রাখতে হয়, মিসিং ডটগুলোকে কানেক্ট করতে সুবিধা হয়। তবে ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার বলে দিয়েছে যে কোনো দেশ যদি ইরানের অবৈধ টোলের দাবি মেনে নিয়ে ইরানকে টোল বা ট্যাক্স বা চাঁদা বা তোলা যাই বলুন না কেন সেটা দেয়, তাহলে স্ট্রেট অফ হরমুজ থেকে বেরোনোর পর ওই জাহাজকে আমেরিকান নেভি অ্যাটাক করবে। এবার আপনি যাবেন কোন দিকে? ইরান বলছে টোলের প্রসেস ফাইনাল, আমরা বলে দিচ্ছি কাকে কত দিতে হবে। ডোনাল্ড ট্রাম্প বলছে টোল দিলেই আমরা অ্যাটাক করব। তার মানে কি বুঝলাম স্যার? তার মানে এটা বুঝলাম স্ট্রেট অফ হরমুজ দিয়ে কার্যত জাহাজ চলাচল বন্ধ। ওই মাঝে মধ্যে দু একটা বেরিয়ে আসছে স্পেশাল ডিপ্লোম্যাটিক চ্যানেল ফ্যানেল দিয়ে কথা বলে, ওইটুকুই, বাকি বন্ধ। তার মানে স্যার আমাদের দেশে পেট্রোল ডিজেলের যে গাড়ি চলছে সেগুলো চলছে কি করে? সেগুলো চলছে রাশিয়ার থেকে যে ক্রুড অয়েল আসছে, এবং ভারতবর্ষ নিজের ক্রুড অয়েল ইম্পোর্ট যে ডাইভার্সিফাইড করে দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ইম্পোর্ট করার সিদ্ধান্ত সঙ্গে সঙ্গে কার্যকর করেছিল সেই সমস্ত জায়গা থেকে। স্যার কি মনে হচ্ছে তাড়াতাড়ি মিটবে এই যুদ্ধ? আমি তো বলতে পারবো না, আমি ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে ডিকোড করতে পারবো। ডোনাল্ড ট্রাম্প এখানে লিখেছে যে 47 বছর ধরে ইরান আমেরিকার সঙ্গে গেম খেলছে এবং খালি ডিলে 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 ওরা দেরি করাচ্ছে। এবং বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্পের ফার্স্ট টার্মের আগে যে ছিল প্রেসিডেন্ট, সে বিলিয়ন অফ ডলার্স দিয়ে দিয়েছিল ইরানকে, ইরানের সঙ্গে একটা সমঝোতায় চলে এসেছিল। এবং ইরানের জোচ্চোররা, ঠাগরা, তাদের কোনো আইডিয়া ছিল না, তারা যখন এত টাকা দেখলো, তারা জীবনে এত টাকা দেখেইনি, এবং জাহাজ থেকে সুটকেসে করে এই সমস্ত টাকা ওরা নিয়ে যায়। ইরান একদম শুষে নিয়েছিল আমেরিকাকে, আমেরিকার টাকা নিয়ে আমেরিকার এগেনস্টে নিউক্লিয়ার উইপন তৈরি করছিল। এবং উনি বলছেন যে এটা ছিল আমাদের দেশের লিডারদের মধ্যে বারাক ওবামা ছিলেন একজন ডিজাস্টার। এবং উনি বলছেন যে 47 বছর ধরে ইরানিয়ানরা আমাদের ওয়েট করিয়েছে, আমাদের লোককে হত্যা করেছে, একের পর এক গন্ডগোল পাকিয়েছে, ওদের দেশের ভেতরে যে প্রোটেস্ট চলছিল সেটাকে ডেস্ট্রয় করেছে, এবং 42,000 নিরপরাধ মানুষকে ফাঁসিতে ঝুলিয়েছে। আর কি করেছে? অ্যান্ড লাফিং অ্যাট আওয়ার নাও গ্রেট এগেন কান্ট্রি, বলছে আর আমাদের মহান দেশের প্রতি হাসছে ইরান। আমেরিকাও বুঝতে পারছে যে ইরান হাসছে, আমেরিকা যেভাবে ফেঁসে গেছে এই যুদ্ধে। ডোনাল্ড ট্রাম্পের লাস্ট লাইনটা আমাদের ডিকোড করতে হবে, দে উইল বি লাফিং নো লঙ্গার, তারা আর হাসবে না কোনোদিন। তার মানে কেন হাসবে না একটা দেশ? তার মানে সেই দেশটার সঙ্গে কি ঘটতে চলেছে, আমেরিকা কি করতে চলেছে, দে উইল বি লাফিং নো লঙ্গার,
আর হাসবে না ইরান কোনোদিন আমেরিকার প্রতি। কেন? কোশ্চেন এখানে, এবং ফিউচারের আনসারও এখানেই লুকিয়ে রয়েছে। আমেরিকা কি করতে চলেছে বোঝা গেল। এইবার আমরা চলে আসি আমাদের দেশের দিকে। তাহলে নেতানিয়াহুর বক্তব্য বুঝলাম, স্ট্রেট অফ হরমুজের টোলের অবস্থা বুঝলাম, ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য বুঝলাম, যুদ্ধ থামার কোনো ইঙ্গিত নেই। চলে আসুন আমাদের দেশে, আমাদের এর ইম্প্যাক্ট কি? তেল এবং গ্যাস। এবার একটা জিনিস ডিকোড করতে আমাদের দেশের বেশিরভাগ মানুষেরই ভুল হয়েছে। কি ভুল? আমরা গতকাল এটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম। পিএম মোদি বা ভারত সরকার একবারও আমাদের দেশের কোনো মানুষকে বিদেশ যাত্রা, সোনা কেনা, পেট্রোল ডিজেল ইউজ করা, গ্যাস ইউজ করা এগুলো করতে নিষেধ করেননি। এগুলোতে ব্যান লাগানো হয়নি। ওপেন পেট্রোল পাম্প খোলা আছে, আপনি চাইলে পেট্রোল ভরাতে পারেন, আপনি চাইলে বিদেশ যেতে পারেন, সোনার দোকান খোলা আছে, আপনি চাইলে গয়না গড়াতে পারেন, কিনতে পারেন, গ্যাসও আপনি রিফিল করতে পারেন, নতুন সিলিন্ডার নিতে পারেন, সব রান্নাই গ্যাসে করতে পারেন। পিএম মোদি ভারত সরকারের তরফ থেকে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন যে যাদের পক্ষে সম্ভব তারা এগুলো কম ইউজ করলে ভালো হয়, তারা ওয়ার্ক ফ্রম হোমে কাজ চালালে ভালো হয়, দেশের উপকার হয়। যাদের পক্ষে সম্ভব, কাউকে অফিস আসতে বারণ করেননি। আমি অফিস আসছি রোজ, কারণ আমার বাড়িতে বোর্ড নেই, তো আমাকে অফিসে এসেই বোর্ডে ক্লাস নিতে হবে, স্কিল বাংলার ভিডিও করতে হবে, সারাদিন 5-6টা অন্য বিভিন্ন ব্যাচের ক্লাস নিতে হবে। আমাদের অনেকেই দেশের মানুষজন প্যানিক করে গেছে, কি হবে তাহলে বোধহয় দেশের অবস্থা খুব খারাপ। একদমই না। এখন বাবা যদি বলে সংসারের বাকি সবাইকে একসঙ্গে বসিয়ে যে আমাদের না সংসারে একটু সাশ্রয় করার চেষ্টা করতে হবে, যা তেল খরচ হচ্ছে মাসে 10 লিটার তেল লাগে 8 লিটারে চালাতে চেষ্টা করো না। এবার বাকি যদি সবাই প্যানিক করে যায়, হ্যাঁ তাহলে কি হবে, তাহলে কি আর বাবা কি আর তেল কিনবে না, আমাদের কি সংসারে আর হাঁড়ি চড়বে না? সংসারে সব ঠিক আছে, জাস্ট বলা হচ্ছে যাতে আর কোনো বিপদ না আসে, বিপদ এলেও যাতে সামলে নেওয়া যায়। সঞ্চয় করা তো ভালো স্বভাব, মানুষের হ্যাবিট চেঞ্জের একটা চেষ্টা করা হচ্ছে, আর কিছুই না। এবার ভারতবর্ষের মানুষ এত চারিদিকে ফেক নিউজ ছড়ায়, এত প্যানিক করে গেছে, লোকজন ভাবছে ব্যাস তেল নেই, কিছু নেই, কি হবে আমাদের? যার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে একদম হরদীপ সিং পুরী, যিনি মন্ত্রকের দায়িত্বে রয়েছেন, সেন্ট্রাল মন্ত্রী, তিনি অফিসিয়ালি প্রেস কনফারেন্স করে জানিয়েছেন যে ভারতবর্ষের কাছে 60 দিনের ক্রুড অয়েল আছে, 2 মাসের। যদি 2 মাস আমাদের কাছে 1 লিটারও আর ক্রুড অয়েল কোনো জায়গা থেকে না আসে, তাও আমরা 2 মাস চালিয়ে নেব। তো আসছেই, রাশিয়া থেকে আসছে, সব জায়গা থেকে আসছে, কোনো জায়গা থেকে আসার অভাব নেই। এই মুহূর্তে আমাদের কাছে 60 দিনের ন্যাচারাল গ্যাস আর 45 দিনের এলপিজি রেডি আছে, স্টকে আছে। যদি আর একটাও কিছু না আসে, তাতেও আমরা এতদিন চালিয়ে নেব, যেটা ওয়ার্স্ট কন্ডিশন। আর এমনি তো সব জায়গা থেকেই আসছে, হরমুজটা বাদ দিয়ে, এবং আস্তে আস্তে ডাইভার্সিফিকেশন আরো স্পিডে হচ্ছে, তো প্রবলেম কাটছে। ওকে, তো প্যানিক করার কোনো দরকার নেই। যার পক্ষে সম্ভব, হ্যাবিট চেঞ্জের জন্য বলা হয়েছে, প্যানিক করার জন্য না, কারণ এটা ভালো হ্যাবিট চেঞ্জ। যদি সারা পৃথিবী থেকেও আমাদের কাছে তেল আসে, যদি তেলে আমাদের ভাসিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তবুও এটাই বলা উচিত একজন প্রধানমন্ত্রী যে আপনারা আস্তে আস্তে ইভিতে শিফট করুন। তেল না তো প্রকৃতির জন্য ভালো, না তো আমাদের জন্য ভালো, কারণ আমাদের ইম্পোর্টই করতে হবে। যদি স্ট্রেট অফ হরমুজ দিনরাতও খোলা থাকে, যদি ওপেক কান্ট্রিগুলো তেল উৎপাদন বাড়িয়েও দেয়, তাও আমাদের তেলের থেকে আস্তে আস্তে ইভিতেই শিফট হওয়া উচিত, কারণ তেল আমাদের ইম্পোর্ট করতে হয়। তো আমাদের যত আমরা ইম্পোর্ট করব, আমদানি করব, আমাদের ইকোনমি ডাউন হবে। এইটাই জাস্ট বলা হয়েছে। এর মধ্যে মানুষজন কোত্থেকে কি বুঝে নেয়, প্যানিক করতে শুরু করে আর এক কাণ্ড বাঁধায়। এবং আমাদের গ্র্যাজুয়ালি প্রত্যেক দিন একটা করে মাইলস্টোন আমরা অ্যাচিভ করছি। এবার তো টাইম লাগবে, ভূতের রাজার মতো হাততালি দিয়ে তো সব জিনিসপত্র এসে যাবে না, না গুপি বাঘার মতো। সোলার এনার্জিতে যাতে ইন্ডিয়া পুরোটাকে ইলেকট্রিফাইড করতে পারে, পেট্রোল ডিজেল থেকে সরে ইলেকট্রিফাইড যে হলো, এবার ইলেকট্রিকটাকে যাতে গ্রিন এনার্জি মানে সোলার ইলেকট্রিক করতে পারে, তার জন্য ইন্ডিয়া
150 গিগাওয়াট রিচ করে গেছে। লাস্ট 1 বছরে 44 গিগাওয়াট নতুন খালি সোলার ক্যাপাসিটি ইন্ডিয়া অ্যাড করেছে, এবং এর মাধ্যমেই ইন্ডিয়া গ্লোবালি সারা পৃথিবীতে 3 নম্বরে চলে এসছে ইনস্টলড রিনিউয়েবল এনার্জি ক্যাপাসিটিতে। সারা পৃথিবীতে 3 নম্বরে, 200টা দেশ আছে। আমরা এই স্পিডে এগোচ্ছি, তো প্রত্যেকটা দিন যাচ্ছে ইন্ডিয়া আরেকটু বেটার জায়গায় চলে যাচ্ছে। এবার শুধু সরকার ব্যবস্থা করে দিলেই তো হবে না, মানুষের তো স্বভাবটাও বদলাতে হবে না, হ্যাবিটটাও তো চেঞ্জ হতে হবে। তো মানুষের হ্যাবিট চেঞ্জ হওয়ার জন্য একটা উৎসাহ দেওয়ার দরকার। উৎসাহটাকে লোকে ভয় ভেবে প্যানিক করে ফেললে মুশকিলের ব্যাপার, তাই না? নেক্সট আমি একের পর এক ডেটা দেখাচ্ছি কয়েকটা, যে ভারতবর্ষ কোন স্পিডে এগোচ্ছে। এবার এগোতে বেসিক টাইম লাগেই একটু। কুমারস্বামী, ঠিক আছে, এসডি কুমারস্বামী যিনি দায়িত্বে রয়েছেন মন্ত্রকে এই মুহূর্তে, তিনি 72,300টা চার্জার রোল আউট এবং ইভি চার্জিং এর জন্য একটা ইউনিফাইড মডেলের ব্যবস্থা করছেন। ইভি চার্জিং ইনফ্রাস্ট্রাকচার আমাদের দেশে যেটার খামতি ছিল বলে সবাই বলতো ইভি কিনবো না, চার্জ কোথায় দেবো রাস্তায়, 72,300টা চার্জার রোল আউট করার কাজ শুরু করে দিয়েছে। তো দেশ বদলাচ্ছে, আপনাকে দেখতে হবে আপনি এই বদলের মধ্যে একটা কাঠবিড়ালির ভূমিকা নিয়ে এটাকে আরেকটু স্পিড আপ করবেন, নাকি আপনি চারদিকে সমালোচনা করে নেগেটিভ কিছু করে এটাকে ডাউন করবেন। আপনি আপনার জায়গা থেকে আপনার মতো করে স্পিড আপ করতে চেষ্টা করুন, দ্যাটস ইট। দেখুন, আমি আপনাকে সোলার দেখালাম, আমি আপনাকে ইভি দেখালাম, আমি আপনাকে এবার গোল্ড নিয়ে বলছি। গোল্ড ভারতবর্ষের মানুষের অন্যতম ফ্যাসিনেশন, এবং বিপদে আপদে মানুষকে বাঁচায় গোল্ড, যুগ যুগান্তর ধরে বাঁচিয়েছে, অন্যতম ভালো ইনভেস্টমেন্ট বলে ধরা হয়। তো ভারতবর্ষের কাছে তো গোল্ড ছিল না, বা থাকলেও সেটার উত্তোলনের ব্যবস্থা করা হয়নি। আর এগুলো এমন ব্যাপার যে আজকে সরকার ভাবলো 1 বছরের মধ্যে গোল্ড উত্তোলনের ব্যবস্থা হয়ে যাবে, হয় না। লং টার্ম প্ল্যান, পরিকল্পনা সবকিছু লাগে। ভারত ঘুমোচ্ছিল বহু বছর ধরে, জেগে উঠে বিশাল স্পিডে কাজ শুরু করেছে কয়েক বছর হলো। এবং দেখুন, আমি আপনাকে এক্সাক্ট ডেটা দেখাচ্ছি। ইন্ডিয়ার প্রথম প্রাইভেট মাইন চালু হতে যাচ্ছে অন্ধ্রপ্রদেশে। ভারতবর্ষের প্রথম প্রাইভেট মাইন, এতদিন করা হয়নি, সব সরকার সামলাতো সোনার খনি। আরে প্রাইভেট প্লেয়ারকে তো আসতে দিতে হবে। এখানে সোনা আছে, সরকারের লোক নেই ওখানে খুঁড়বে, সরকারের টাকা নেই ওখানে ঢালবে টাকা, লাগিয়ে দাও প্রাইভেট প্লেয়ারকে, চলে আসুক মুকেশ আম্বানি থেকে আদানি। ওদের কাছে টাকা আছে, 1 লাখ কোটি টাকা নিয়ে চলে এলো, ইনভেস্ট করবে, ইনভেস্ট করে জিনিসটা তুলবে, তারপর মার্কেটে বিক্রি হবে। স্যার আমরা তাহলে দেশের সোনা সব দিয়ে দিলাম প্রাইভেট প্লেয়ারদের। আরে কে বলেছে? কে বলেছে? তারা নির্দিষ্ট একটা কমিশন পাবে কাজের বিনিময়ে, কাজ স্পিডে হবে, তাড়াতাড়ি হবে। বোঝা গেল? আপনি দেখবেন আমাদের হুগলি নদী, গঙ্গা যেটা সারা ভারতে পরিচিত, লঞ্চে করে এপার ওপার হওয়া যায় হুগলি নদীতে। তো সেই জায়গাটা কেউ লিজ নিয়ে রাখে, তার দায়িত্ব লঞ্চগুলোকে মেরামত করা, ঠিক রাখা। তার বদলে সে 6 টাকা 10 টাকা 5 টাকা বিভিন্ন ঘাটে বিভিন্ন রকম লোকের থেকে টাকা নেয়, সেইটা দিয়ে সেখানে 10 জনের কর্মসংস্থান হয়, সে গোটা ফ্যাসিলিটিটাকে ঠিক রাখে। সরকার ওখানে সরকারি কর্মী লাগায়নি, তো সরকারের কোনো কর্মী ইনভেস্ট হলো না, টাকা ইনভেস্ট করতে হলো না। সরকার একবার হয়তো জেটি ফেটিগুলো তৈরি করে দিয়েছে, ব্যাস, বাকি ওই প্রাইভেট প্লেয়ার, ওই বিজনেসম্যান সে সামলে নিচ্ছে। তাতে করে আপনি বল আমরা তাহলে স্যার গঙ্গা বেচে দিলাম। আরে গঙ্গা কোথাও যায়নি, গঙ্গা ভারতেই আছে, কিচ্ছু বেচে দেওয়া হয়নি, ঠিক আছে। আমেরিকা এইভাবেই এগিয়েছে বিজনেস বাড়ানোর মধ্যে দিয়ে। তো যদি এটা সাকসেসফুল হয়ে যায় না, কি প্ল্যান দেখুন। প্ল্যান হচ্ছে, আচ্ছা একটা এস্টিমেট তো আমরা করেছি, এস্টিমেট হচ্ছে এখানে 13.1 থেকে 42.5 টন পর্যন্ত গোল্ড থাকতে পারে।
1 গ্রাম গোল্ডের দাম কত, 1 কেজি গোল্ডের দাম কত, 1000 কেজি গোল্ডের দাম কত? এরা বলছে 42 টন গোল্ড রয়েছে, তুলতে হবে, তোলার লোক ছিল না এতদিন। সরকার নিজেও করবে না, কাউকে করতেও দেবে না। এবার সরকারের সুবুদ্ধি এসছে, ভাই আমি পারছি না, তুমি এসে করো। কি বলছে? বলছে নেক্সট 15 বছর প্রত্যেক বছর 1000 কেজি করে গোল্ড এখান থেকে বের করার প্ল্যান রয়েছে। 1000 কেজি গোল্ড যদি আমরা নিজেদের উৎপাদন করতে পারি, কতটা চাহিদা আমরা মিটিয়ে ফেলবো ভাবুন। এবং এই গোল্ড ভারতের ইকোনমিকে কত স্ট্রং করবে ভাবুন। মাটির নিচে টাকা পড়ে আছে, সেটাকে জাস্ট তোলার অপেক্ষা। কি বলছে? বলছে যদি যদি এটা সাকসেসফুল হয়ে যায় এই প্রজেক্টটা, তাহলে অনেক ইনভেস্টর তারা আসবে সোনার খনিতে এবং ক্রিটিক্যাল মিনারেল সেক্টরে তারা ইনভেস্ট করবে, হুইচ ইজ দ্য নিড অফ দ্য আওয়ার ফর ইন্ডিয়া, বোথ কমার্শিয়ালি অ্যান্ড স্ট্র্যাটেজিক্যালি। আমাদের এখানে কোথায় লিথিয়াম আছে, কোথায় ক্রিটিক্যাল মিনারেল আছে, সরকারের অত লোকবল নেই, সরকারের অত টাকা নেই, মাটির নিচে পড়ে রয়েছে, আমরা ইউজ করতে পারছি না। যদি এটা সাকসেসফুল হয়ে যায়, বাকি বিজনেসম্যানদের আমরা ডাকতে পারবো, তোমরাও এসো, একটা খনি নাও, খোঁড়ো, লিথিয়াম বের করো, নিজে লাভ রাখো কিছুটা, বাকি দেশের বিক্রি করো, লিথিয়াম আয়ন ব্যাটারি তৈরি হবে, আমাদের ইম্পোর্ট কস্ট কমবে। আমাদের তো কাজে লাগাতে হবে না আমাদের মাটির নিচে যে সমস্ত ভগবানের দান রয়েছে সেইগুলোকে। তার প্রথম পদক্ষেপ এইটা। এবার এটা তো রাতারাতি হয়ে যাবে না, তার জন্য আমাদের আপাতত একটু, যার পক্ষে সম্ভব সে একটু গোল্ড কম কিনবে। আর বেশিরভাগ মানুষ তো বলবে, স্যার কত রোজ আমরা গোল্ড কিনছি, গোল্ডের যে দাম আমরা তো কিনতেই পারি না। বেশিরভাগ মানুষের খুব একটা লাইফে বিশাল কিছু গোল্ড কিনতে প্রধানমন্ত্রী না বলেছে বলে বিশাল সব চেঞ্জ হয়ে যাচ্ছে, গোল্ড না কিনতে পেরে হাহুতাশ করছে এমনটাও নয়। ঠিক আছে, নেক্সট আপনাকে গ্যাসের ব্যাপারে দেখিয়ে দিই, সবই দেখাচ্ছি যখন পর 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 প্রধানমন্ত্রী যা যা বলেছে আমি একটা করে পয়েন্ট দেখিয়ে দিচ্ছি। পিএনজি দেখুন, কোম্পানি স্পিড আপ প্রভিশন অফ পিএনজি কানেকশন। কোম্পানিগুলো কি করছে? স্পিড আপ করছে পিএনজি কানেকশনের সিস্টেম, পাইপে করে ন্যাচারাল গ্যাস যেটা আপনার ঘরে ঘরে পৌঁছাবে, এলপিজির ওপর ভরসা করতে হবে না, যে ন্যাচারাল গ্যাস ভারতে নিজেই উৎপন্ন হয়, বিদেশ থেকে আনতে হবে না। আপনি দেখুন সরকার খালি বলেই থামছে না, নিজেরাও করছে সেটা। তবে বাকি মানুষকে বলা হচ্ছে, মিলিটারি এস্টাবলিশমেন্ট ইন পুনে সেট টু ফুললি সুইচ টু পিএনজি। আর্মি দেশের অন্যতম গর্ব, এই জন্য এরা বলছে লোকে করবে, তার আগে আমরা করে নেব। পুরো একটা মিলিটারি ইউনিট তারা পিএনজিতে শিফট হয়ে যাচ্ছে, তাদের সারা দিনের খাওয়া দাওয়া টোটাল, তাদের ক্যান্টিন রেশন সবকিছু, যে আমরা নিজেরা করে আগে এক্সাম্পল সেট করব। রাইট? এইভাবেই তো হওয়া উচিত। আমিও যেটা সবসময় একটা ডিমান্ড করে থাকি, যে ইভি ভারতবর্ষের সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিস্টার, এমপি, সমস্ত রাজ্যের মিনিস্টার, এমএলএ, এদের গাড়ি এবং কনভয়, সমস্ত পুলিশ তাদের গাড়ি, এগুলো সব ইভি করে দেওয়া উচিত। গভর্নমেন্ট নিজে যখন করবে, এক্সাম্পল সেট হবে, মানুষের মনে ভরসা আসবে, মানুষ তখন বাকিরাও করবে। এটা গভর্নমেন্টের দায়িত্ব, এটা গভর্নমেন্টের করা উচিত। সমস্ত সরকারি বাস ইভি করে দেওয়া উচিত, মানুষ দেখবে, ভরসা পাবে। লিড বাই এক্সাম্পল যেটাকে বলা হয়। রাইট? মোটামুটি দেখালাম। আর একটা কি বলেছে প্রধানমন্ত্রী? ফরেক্স রিজার্ভ, আমাদের ফরেক্স রিজার্ভ বাঁচাতে হবে। স্যার তাহলে আমাদের ফরেক্স রিজার্ভ শেষ? সারা পৃথিবীতে 200টা দেশের মধ্যে আমরা 4th, আমাদের কাছে এত ফরেক্স রিজার্ভ আছে। চীন সব থেকে ওপরে, তারপর জাপান, তারপর সুইজারল্যান্ড, তারপর ইন্ডিয়া। ঠিক আছে, কেউ কেউ বলে আমাদের 4 নম্বরে র্যাঙ্ক, কেউ কেউ বলে 5 নম্বরে। টপ 5-এ আমরা আছি সারা পৃথিবীর 200টা দেশের মধ্যে। হ্যাঁ, এটাকে তো আরো বাড়ানো উচিত, আমরা কেন কমাতে চাইবো? আছে বলেই কি নষ্ট করতে হবে? এটুকুই আহ্বান, প্যানিক করার কিছু নেই যে আমাদের ফরেক্স রিজার্ভ শেষ হয়ে গেল গো। $700 বিলিয়ন ফরেক্স রিজার্ভ আছে আমাদের কাছে, $700 বিলিয়ন আমেরিকান ডলার। বোঝা গেছে? নেক্সট, ভবিষ্যৎ, বর্তমান কি ঘটছে সেটা দিয়েই তো ভবিষ্যৎ বোঝা যায়। 168 মিলিয়ন টন স্টিল উৎপাদন করেছি আমরা, রেকর্ড ব্রেকিং।
এই স্টিল উৎপাদন না হতে পারলে বিদেশ থেকে কিনতে হতো, ইম্পোর্ট হতো, ইকোনমি ডাউন হতো। এইটা যে উৎপাদন হলো এই রেকর্ডটা, এর জন্য হয়তো আজ থেকে 8 বছর 10 বছর 15 বছর আগে কোনো এক সময় এটার ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছিল, তার ফল আজকে আমরা পাচ্ছি। আবার আজকে যেটা তৈরি হচ্ছে তার ফল 10 বছর পর পাবো। আপনি দেখুন সেমিকন্ডাক্টর চিপ, আরো 2টো চিপ প্যাকেজিং ইউনিট অপারেশনাল হয়ে যাবে ডিসেম্বরের মধ্যে, অশ্বিনী বৈষ্ণব বলে দিয়েছে। দুটোই আজকের খবর আমি দেখালাম, কোনো পুরনো খবর নয়, ফিনান্সিয়াল এক্সপ্রেসের আর বিজনেস স্ট্যান্ডার্ডের। তো ভারতবর্ষ এগোচ্ছে ভারতবর্ষের গতিতে, প্যানিক করার কিছু নেই। প্যানিক তো আমাদের করাতে চাইবে দেশ বিরোধী শক্তিগুলো, যাতে প্যানিক করে আমরা কাজের কাজটা না করি। আমাদের তো প্যানিক করা উচিত না, আমাদের এই স্পিডের মধ্যে আর একটু স্পিড অ্যাড করা উচিত। এবং সেই জন্য আমি আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করব, স্কিল বাংলা থেকে সম্ভব না হলে অন্য জায়গা থেকে শিখুন, কিন্তু শিখুন। কারণ ভারতবর্ষকে স্পিড যোগাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই। সমস্ত বিজনেস, সমস্ত চাকরিতে ইম্পর্টেন্ট হতে যাচ্ছে নেক্সট 2 বছরে এআই। এবং আর 3 দিন মাঝখানে জাস্ট গ্যাপ, আজকে মঙ্গলবার, শনিবার থেকে বুধ বৃহস্পতি শুক্র মাঝখানে 3 দিন আমরা আমাদের অনলাইন বাংলায় এআই ট্রেনিং প্রোগ্রাম শুরু করছি। এবং এটা আমার পার্সোনাল টিমের ফোন নাম্বার 9650634247। আমার টিমকে ফোন করুন যখন ইচ্ছে, রাত হলে রাতে করুন, কোনো অসুবিধা নেই, আমার টিম অ্যাক্টিভ আছে। তাদের কাছ থেকে সবকিছু জেনে নিন, বুঝে নিন, দিয়ে ভর্তি হয়ে যান। আইআইটি ম্যাড্রাসের সার্টিফিকেট পাবেন এই কোর্স কমপ্লিট হয়ে গেলে। আপনার 2.5-3 মাসের কোর্স, ছোট্ট কোর্স, শনি রবিবার করে উইকেন্ডে ক্লাস হবে অনলাইনে বাড়িতে বসে। আইআইটির সার্টিফিকেট জীবনে একটা অ্যাড হবে, এর থেকে বড় ব্যাপার কিছু হয় না। এবং শিখতেও পারবেন, শুধু সার্টিফিকেট নয়, হাতে কলমে শেখানোও হবে বেসিক লেভেল থেকে শুরু করে। তো দেরি করবেন না, ভারতবর্ষের এই স্পিডের অংশীদার হন, স্পিড বাড়াতে 0.001% হলেও সাহায্য করুন। এটা আমার টিমের ফোন নাম্বার, ফোন করুন, যাবতীয় মনের যা জিজ্ঞাসা করে নিন, ভর্তি হয়ে যান। জয় হিন্দ, ভালো থাকবেন সকলে, অল দ্য বেস্ট।